আজকের আলোচনা মানে একটা গভীর অসমাপ্ত প্রেমের গল্প নিয়ে শিমুল আর শিমুর গল্প। আমরা এই কাহিনীর গভীরে যাব। আমাদের হাতে একটা লেখা এসেছে শিমুল ও শিমুর অসমাপ্ত গল্প শিরোনামে। সেখান থেকেই আমরা বলতে গেলে আলোচনাটা করব। আমাদের উদ্দেশ্য শুধু গল্পটা বলা নয়, বরং এর ভেতরের যে মূল আবেগগুলো আছে সেগুলোকে একটু ছুঁয়ে দেখা। যেমন ধরুন ত্যাগ, গভীর অনুশোচনা, সময়ের স্রোতে টিকে থাকা এক অদ্ভুত আশা, আর হ্যাঁ, সামাজিক চাপের মুখে ভালোবাসার যে একটা জটিল টানা পোড়েন থাকে, সেই সব কিছু নিয়ে কথা বলবো। গল্পটার কেন্দ্রে আছে শিমুল, একজন সাংবাদিক। তার জীবনটা মানে আপাত দৃষ্টিতে বেশ গতির। শহরের ব্যস্ততা, কাগজের ডেডলাইন, রাত জেগে লেখালেখি, এইসব। কিন্তু এই যে পেশাগত ছোটাছুটি, এর আড়ালে তার ভেতরে বয়ে চলেছে এক দীর্ঘস্থায়ী ব্যক্তিগত স্রোত, যার উৎস হল শিমু নামের একটি মেয়ে। চলুন এই আবেগঘন জগতের গভীরে একটু ঢোকা যাক। তো শিমুলকে আমরা দেখছি একজন বেশ আধুনিক সময়ের সাংবাদিক হিসেবে। তার কাজের জগৎটা বেশ ডিমান্ডিং, খবর সংগ্রহ, লেখা, সম্পাদনা, অনেক কিছু। কিন্তু লেখাটা খুব পরিষ্কার করে দিচ্ছে যে এই পেশাগত পরিচয়ের বাইরে তার একটা সম্পূর্ণ অন্য জগৎ আছে, একটা ব্যক্তিগত সত্তা, যা প্রায় পুরোটাই শিমুকে ঘিরে তৈরি। হ্যাঁ, একদম। আর অন্যদিকে যদি দেখি, শিমুর জীবনটা কিন্তু একেবারেই অন্যরকম। গল্পে যেমন বলা হচ্ছে তার বাবা নেই, এই একটা তথ্যই তার জীবনের প্রেক্ষাপট অনেকটা ঠিক করে দেয়। অল্প বয়সে সংসারে দায়িত্ব এসে পড়া, মায়ের মুখের দিকে তাকিয়ে নিজের চাওয়া পাওয়াকে হয়তো দমিয়ে রাখা, এই সব মিলিয়ে সে যেন বয়সের আগেই অনেক বেশি পরিণত হয়ে উঠেছে। আর এই পরিস্থিতির চাপেই সে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, যেটা তার নিজের জন্য অত্যন্ত কঠিন ছিল: ভালোবাসার মানুষটির হাত ছেড়ে দেওয়া, কেবল মায়ের মুখে হাসি দেখবে বলে। এটা কিন্তু শুধু আবেগের বশে নেওয়া সিদ্ধান্ত না, আমার মনে হয় এর মধ্যে গভীর দায়িত্ববোধ আছে, আবার পরিস্থিতির শিকার হওয়াও আছে। হুম, ভাবা যায় কতটা কঠিন ছিল সেই সিদ্ধান্ত। লেখাটাতে বলছে সেই বিদায়ের দিনে শিমু নাকি শিমুলের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করেছিল, একটা করুণ চেষ্টা হয়তো, যার পেছনে ছিল পাহাড় সমান কান্না। আর শিমুল, সে কি বুঝতে পারেনি? লেখাটা তো ইঙ্গিত দেয় সে ঠিকই টের পেয়েছিল। সেই হাসির আড়ালে থাকা নীরব কষ্টটা, এই মুহূর্তটা যেন একটা ছবির মতো, তাই না? গেঁথে যায় মনে। একদম। এই ধরনের মুহূর্তগুলো, যেখানে কথর চেয়ে নীরবতাই বেশি শক্তিশালী হয়ে ওঠে, সেগুলো কিন্তু খুব গভীর দাগ কেটে যায়। শিমুর ওই হাসির চেষ্টাটা আসলে তার ভেতরের ভাঙুনেরই একটা প্রতিচ্ছবি। সে একদিকে তার ভালোবাসার প্রতি বিশ্বস্ত থাকতে চাইছে, আবার অন্যদিকে পরিবারের প্রতি যে কর্তব্য, সেটাও অস্বীকার করতে পারছে না। এই যে দ্বন্দ্ব, এটাই তার ওই হাসিতে ফুটে উঠেছিল। আর শিমুল সেটা ঠিকই অনুভব করতে পেরেছিল। এটা শুধু একটা দুঃখের মুহূর্ত নয়, এটা একটা জটিল মনস্তাত্ত্বিক টানাপড়েন। আর যন্ত্রণাদায়কও বটে। বিয়ের দিন শিমুল দাঁড়িয়ে আছে শিমুদের বাড়ির উঠোনে। চারপাশে বিয়ের সানাইয়ের সুর, লোকজনের হল্লা, উৎসবের আমেজ। কিন্তু শিমুলের কাছে এসব শব্দ, এই কোলাহল মানে একদম অর্থহীন। তার সব মনোযোগ তখন শিমুর উপস্থিতিতে, বা বলা ভালো তার নীরবতায়। তারপর সেই চূড়ান্ত মুহূর্তটা, যখন গাড়িটা শিমুকে নিয়ে ধীরে ধীরে চোখের আড়াল হয়ে যাচ্ছে, শিমুলের মনে হচ্ছে তার বুকের ভেতরটা কেউ যেন একদম খালি করে দিয়েছে। লেখাটা বলছে ওই শেষবারের দেখা, ওই বিদায় চাহনি, সেটাই তার জীবনের সবচেয়ে তীব্র, সবচেয়ে দীর্ঘস্থায়ী যন্ত্রণা স্মৃতি হয়ে আছে। ঠিক। আর এই মুহূর্তটার প্রভাব যে কতটা গভীর, সেটা বোঝা যায় লেখাটির একটা বিশেষ বাক্য থেকে। বলছে যে এই ব্যথা সময়ের স্রোতেও মুছে যায়নি। এটা কিন্তু সাধারণ দুঃখবোধের চেয়ে বেশ খানিকটা বেশি কিছু। মনস্তাত্ত্বিক দিক থেকে যদি দেখি, এটাকে এক ধরনের কমপ্লিকেটেড গ্রিফ বা অসমাপ্ত শোক বলা যেতে পারে। যখন কোনো সম্পর্ক বা পরিস্থিতি হঠাৎ করে শেষ হয়ে যায়, অপ্রত্যাশিতভাবে, নিজের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে, তখন সেই শোকটা সহজে মন থেকে যায় না, প্রসেস করা কঠিন হয়। এখানে তো বিচ্ছেদটা শুধু মানসিক নয়, শারীরিকও। শিমুকে চোখের সামনে থেকে বলতে গেলে চিরদিনের মতো চলে যেতে দেখা, এই দৃশ্যটা তার ট্রমাটাকে আরও বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, এই সময়ের স্রোতেও মুছে না যাওয়া ব্যাপারটা আসলেই খুব গুরুত্বপূর্ণ। সময় তো অনেক কিছুই ভুলিয়ে দেয়, কিন্তু কিছু ক্ষত বোধহয় আরও গভীর হয়।
শিমুলের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। বিয়ের পরের দিনগুলো তার কেটেছে গভীর একাকিত্বে। উৎস থেকে যেমনটা জানতে পারি, রাতের পর রাত সে হয়তো ঘরের আলো নিভিয়ে বসে থাকত, হাতে মোবাইল ফোন, স্ক্রল করে যেত পুরনো মেসেজগুলো, বারবার পড়ত শিমুর পাঠানো ওই দুটো শব্দ, ভালো থেকো। ওই দুটো শব্দ ভালো থেকো, কত সাধারণ কথা, তাই না? কিন্তু শিমুলের কাছে এর ওজন ছিল অনেক বেশি। এটা তার কাছে শুধু একটা শুভেচ্ছা বার্তা ছিল না, এটা ছিল এক চূড়ান্ত বিদায় সম্ভাষণ, একরকম চাপা আর্তনাদ। সে জানত যতবার এই মেসেজ সে পড়বে ততবার তার কষ্ট বাড়বে, পুরনো স্মৃতিগুলো মানে ছুরির ফলার মতো বিঁধবে। কিন্তু কি অদ্ভুত এক তাড়না, সে নিজেকে থামাতে পারত না। এটা অনেকটা নিজের ক্ষতকে বারবার খুঁটিয়ে দেখার মতো। একদিকে তীব্র যন্ত্রণা, চোখের কোণে জল, অন্যদিকে বুকের ভেতর এক জ্বলন্ত আগুন। এই নিয়েই সে যেন অতীতটাকে আঁকড়ে ধরে বেঁচেছিল। কিন্তু শুধু কি কষ্ট, এর সাথে তো মিশেছিল তীব্র অনুশোচনাও, তাই না? অবশ্যই। এখানেই শিমুলের ভেতরের দ্বন্দ্বটা আরও স্পষ্ট হয়ে ওঠে। দেখুন, একদিকে সে শিমুর সিদ্ধান্তের পেছনের কারণটা বোঝে। মায়ের প্রতি ভালোবাসা, সংসারের প্রতি দায়িত্ব, এই জায়গা থেকে শিমুর ত্যাগকে সে এক ধরনের সাহস হিসেবেই দেখে। সে হয়তো শিমুকে দোষারোপ করে না, কিন্তু ঠিক তার পাশাপাশি তার নিজের ভেতরে যে অনুশোচনার আগুন, সেটাও দাউ দাউ করে জ্বলে। কারণ গল্পে তো ইঙ্গিত দেওয়াই আছে, শিমু তাকে একটা সুযোগ দিয়েছিল। সুযোগটা ছিল সম্পর্কটাকে পরিণতি দেওয়ার। হয়তো শিমুর মায়ের মন জয় করে পরিস্থিতি তাকে নিজেদের অনুকূলে আনার একটা সুযোগ। কিন্তু শিমুল সেই সুযোগটা নেয়নি। উৎস বলছে সে সেটাকে অবহেলা করেছিল। এই অবহেলাটা ঠিক কেমন ছিল? সে কি বুঝতে পারেনি সুযোগের গুরুত্ব, নাকি অন্য কিছুতে ব্যস্ত ছিল? মানে, লেখাটিতে এই অবহেলার বিস্তারিত ব্যাখ্যা নেই, তবে আমরা অনুমান করতে পারি হয়তো সেটা ছিল তারুণ্যের অপরিণামদর্শিতা, কিংবা ধরুন সাংবাদিকতার জগতে সদ্য প্রবেশ করা এক যুবক। তার পেশাগত ব্যস্ততা হয়তো তাকে সম্পর্কের এই সূক্ষ্ম মোড়গুলো খেয়াল করতে দেয়নি। অথবা সে হয়তো ভেবেছিল হাতে এখন অনেক সময় আছে, কে জানে। কারণ যাই হোক না কেন, সেই সময়ের সামান্য ভুল, যা তখন হয়তো সামান্যই মনে হয়েছিল, সেটাই এখন তার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ, এক দীর্ঘস্থায়ী অনুশোচনা। এটা শুধু হারানোর ব্যথা নয়, এটা নিজের ব্যর্থতার বোধ, যা তাকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খায়। এত কষ্ট, এত অনুশোচনা, বুকের ভেতর এত শূন্যতা। এর পরেও শিমুলের মধ্যে একটা জিনিস খুব দৃঢ়ভাবে উপস্থিত। সেটা হলো আশা, বা বলা ভালো এক ধরনের প্রতিজ্ঞা। সে মনে মনে ঠিক করে নিয়েছে শিমুর জন্য তার দরজা সবসময় খোলা থাকবে। হ্যাঁ, এই খোলা দরজার ধারণাটা খুব প্রতীকী। এটা শুধু একটা ঘরের দরজা নয়, এটা তার মনের দরজা, তার জীবনের দরজা। উৎস যেমনটা বলছে, সময়, সমাজ, পরিস্থিতি কোনো কিছুই এই প্রতিজ্ঞাকে বদলাতে পারবে না। যদি কোনোদিন কোনো পরিস্থিতিতে শিমু ক্লান্ত হয়ে পড়ে, আশ্রয় খোঁজে বা শুধু ফিরে আসতে চায়, শিমুল তাকে গ্রহণ করবে। কোনো প্রশ্ন ছাড়া, কোনো শর্ত ছাড়া, একদম নিঃশর্তে। এটা কি শুধুই একটা নিষ্ফল রোম্যান্টিকতা, নাকি এর পেছনে আরও গভীর কিছু আছে? আপনার কি মনে হয়? আমার মনে হয় এটাকে শুধু রোম্যান্টিকতার মোড়কে দেখলে এর গভীরতাটা পুরোপুরি বোঝা যাবে না। অবশ্যই এটা তার ভালোবাসার গভীরতার প্রমাণ, কিন্তু এর সাথে মিশে আছে তার সেই অনুশোচনা থেকে মুক্তি পাওয়ার একটা উপায়ও। সে হয়তো অবচেতনে ভাবে, যদি সে শিমুকে ফিরিয়ে নিতে পারে, যদি তাকে আবার আশ্রয় দিতে পারে, তাহলে অতীতের সেই ভুলের, সেই অবহেলার কিছুটা হলেও প্রায়শ্চিত্ত হবে। এটা তার নিজেকে ক্ষমা করার একটা পথও হতে পারে। দারুণ একটা দিক তুলে ধরলেন। এখানে একটা অদ্ভুত বৈপরীত্যও কিন্তু চোখে পড়ে। শিমুল পেশায় সাংবাদিক। প্রতিদিন সে নতুন খবর লেখে, সমাজের বদলের কথা লেখে, কত ঘটনাপ্রবাহ তার কলমের ডগায় জীবন্ত হয়ে ওঠে। কিন্তু তার নিজের জীবনের খবরটা, সেটা একই জায়গায় স্থির হয়ে আছে। তার ভেতরের গল্পটা বদলায়নি। সেটা হলো, আমি এখনও শিমুর অপেক্ষায় আছি। বাইরের গতির সাথে ভেতরের এই স্থবিরতার যে বৈপরীত্য, এটা খুবই মর্মস্পর্শী। ঠিক তাই। এই বৈপরীত্যটা তার জীবনের একটা কেন্দ্রীয় টানাপোড়েন। সে বাইরের জগতের ঘটনা প্রবাহে নিজেকে ভাসিয়ে দিয়ে হয়তো ভেতরের শূন্যতাটা ভোলার চেষ্টা করে, কিন্তু পারে না। তার লেখা হয়তো হাজারো মানুষের কাছে পৌঁছায়, কিন্তু তার নিজের যে না বলা কথাটা, তার অপেক্ষার খবরটা, সেটা একান্তই তার ব্যক্তিগত, নীরব। গল্পে একটা দৃশ্যের কথা আছে,
যা এই অনিশ্চয়তা আর অপেক্ষাকে খুব সুন্দরভাবে ধরে। এক সন্ধ্যায় শহরের আলো আধারিতে হাঁটছে শিমুল। একা হাঁটতে হাঁটতে সে ভাবছে শিমুর কথা। কি করছে সে এখন, কেমন আছে? উৎসব বলছে, সে ভাবে শিমু হয়তো নতুন সংসারে সুখী, হয়তো তার জীবনে নতুন কেউ এসেছে, নতুন ভালোবাসা। আবার পরক্ষণেই তার মনে হয় এমনও তো হতে পারে শিমুরও হয়তো ফেলে আসা দিনের কথা মনে পড়ে, হয়তো তারও কষ্ট হয়। কোনো কিছুই সে জানে না। এই না জানাটাই হয়তো সবচেয়ে কঠিন। যদি সে নিশ্চিতভাবে জানত যে শিমু সুখী, তাহলেও হয়তো একটা সমাপ্তি টানা যেত মনে মনে। আবার যদি জানত যে শিমু অসুখী, তাহলে হয়তো তার আশাটা আরও দৃঢ়ভিত্তি পেত। কিন্তু এই যে দোদুল্যমান অবস্থা, এই অনিশ্চয়তা, এটাই তার অপেক্ষাকে দীর্ঘায়িত করে, আর কষ্টটাকেও। শুধু যা আছে তা হলো এই অপেক্ষা। আর সেই অপেক্ষার মধ্যে লেখকের ভাষায় এক ভাঙা মানুষের অদম্য ধৈর্য। এই অদম্য ধৈর্য শব্দবন্ধটা আসলেই খুব শক্তিশালী। একজন মানুষ ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছে, কিন্তু বাইরে থেকে সে ধৈর্য ধরে রেখেছে। কিসের জোরে? হয়তো এই নীরব আশার জোরেই। দেখুন, গল্পটা কিন্তু হতাশায় শেষ হচ্ছে না। এখানে কোনো কান্নাকাটি বা অভিযোগ নেই, বরং একটা শান্ত নীরব আশা জিয়ে রাখা হয়েছে। লেখক এখানে একটা সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ ভাবনা সামনে আনছেন। ভালোবাসা জোর করে পাওয়া যায় না, কাউকে জোর করে ধরেও রাখা যায় না। কিন্তু যে ভালোবাসা একবার ভেঙে গেছে, সেটা হয়তো সময়ের সাথে সাথে, পরিস্থিতির বদলের সাথে সাথে আবার মেরামত করা সম্ভব হতেও পারে। এই হতে পারের সম্ভাবনাটুকুই, এই ক্ষীণ আশার আলোটুকুই হয়তো শিমুলকে প্রতিদিন বাঁচিয়ে রাখে, তার ধৈর্যকে অদম্য করে তোলে। তার অপেক্ষাটা হয়তো অর্থহীন নয়, এই বিশ্বাসটাই তার চালিকা শক্তি। তাহলে এই যে আমরা শিমুল আর শিমুর আর অসমাপ্ত গল্পটা নিয়ে এতক্ষণ ধরে কথা বললাম, এর নির্যাসটা কি দাঁড়ালো? আমরা দেখলাম ত্যাগ, যা একজনের জীবনকে একদিকে চালিত করেছে। দেখলাম দীর্ঘস্থায়ী কষ্ট আর অনুশোচনা, যা অন্যজনের জীবনের বলতে গেলে ধ্রুব তারা হয়ে রয়েছে। আর দেখলাম শত অনিশ্চয়তার মাঝেও টিকে থাকা এক অটল, নীরব আশা। সবকিছুর শেষে শিমুলের মনের ভেতরে একটাই কথা প্রতিধ্বনিত হয়, যা উৎস আমাদের জানিয়ে দিচ্ছে, এসো শিমু, দরজা সবসময় খোলা ছিল। এই একটা বাক্যেই যেন তার সমস্ত আবেগ, অপেক্ষা আর ভালোবাসার নির্যাসটুকু ধরা আছে। আরে গল্পটা ওদের নিজেদের জীবনের দিকেও তাকাতে কিছুটা সাহায্য করে। আমাদের প্রত্যেকের জীবনে হয়তো এমন কিছু মুহূর্ত আসে যখন একটা সঠিক সিদ্ধান্ত বা একটু বাড়তি মনোযোগ অনেক বড় পার্থক্য গড়ে দিতে পারত। অবহেলা, অপরিণামদর্শিতা বা স্রেফ ব্যস্ততার কারণে আমরা হয়তো এমন কিছু সুযোগ হারিয়ে ফেলি, যার জন্য পরে অনুশোচনা করতে হয়। শিমুলের গল্পটা সেই ব্যক্তিগত অনুশোচনার যে দীর্ঘস্থায়ী প্রভাব, সেটাকেই মনে করিয়ে দেয়। আর দুটো প্রশ্ন মনে আসে আলোচনার শেষে এসে। প্রথমত, ভালোবাসার মতো একান্ত ব্যক্তিগত অনুভূতি বা সিদ্ধান্তের উপর পরিবার বা সমাজের চাপ ঠিক কতটা প্রভাব ফেলতে পারে। শিমুর সিদ্ধান্ত কি কেবলই তার ব্যক্তিগত ছিল, নাকি সামাজিক বাস্তবতারও একটা প্রতিফলন ছিল সেখানে? আর দ্বিতীয়ত, অন্যের সুখের জন্য করা ত্যাগের দীর্ঘমেয়াদী মূল্য আসলে কি? সেই ত্যাগ কি সত্যি উভয় পক্ষকে শান্তি দেয়, নাকি এক নতুন ধরনের জটিলতার জন্ম দেয়? এই ভাবনাগুলো শ্রোতারা হয়তো নিজেদের মতো করে আরও গভীরে অন্বেষণ করতে পারেন, নিজেদের অভিজ্ঞতা বা পর্যবেক্ষণের নিরিখে। এই অসমাপ্ত গল্পটা হয়তো শেষ পর্যন্ত আমাদের নিজেদের ভেতরের অসমাপ্ত ভাবনাগুলোকেই একটু উস্কে দেয়।